আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গভীর নিম্নচাপটি রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রিমালে। উপকূলে আঘাত হানতে পারে কাল। পায়রা ও মংলা সমুদ্র বন্দরের ৭, কক্সবাজার ও চট্টগ্রামে ৬ নম্বর বিপদ সংকেত। অসাম্প্রদায়িক চেতনায় দেশকে গড়ে তুলতে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। পার্বত্য এলাকায় শান্তি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ। মানি লন্ডারিং এর অভিযোগ দেরিতে আসায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বেগ পেতে হচ্ছে, বললেন দুদক চেয়ারম্যান। এবং এবারের বাজেটে ঋণের ফাঁদ তৈরি হতে পারে, আশঙ্কা অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদের। অপচয় কমানোর পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রিমালে। রোববার ভোর থেকে সর্বোচ্চ ১৩০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানতে পারে এটি। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলাগুলোতে জলোচ্ছ্বাস হতে পারে ৮ থেকে ৯ ফুট উচ্চতায়। এসব তথ্য জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, বাগেরহাট ও পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে উদ্বিগ্ন উপকূলীয় এসব এলাকার মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার সন্ধ্যার পর রূপ নেয় ঘূর্ণিঝড় রিমাল। এর মূল অংশ রোববার ভোর থেকে ভারতের পশ্চিমবঙ্গের সাগর, আইল্যান্ড এবং বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার মধ্য দিয়ে অতিক্রম শুরু করতে পারে। ঘূর্ণিঝড়টির ৭০% বাংলাদেশ এবং ৩০% ভারতে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে এটি চূড়ান্তভাবে আঘাত হানতে পারে রোববার সন্ধ্যার মধ্যে। যেহেতু রেমাল মোটামুটি আমাদের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে, সুতরাং এখন আমাদের কালক্ষেপণের সময় নেই। আমরা সমস্ত শক্তি নিয়ে এটা মোকাবেলা করার জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা মহাবিপদ সংক্ষেপে কালকে ভোর নাগাদ দেখা যাওয়ার সম্ভাবনা। তখন আপনার ৮ থেকে ১০ ফুট আপনার জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং যদি সেটা জোয়ারের সময় থাকে এবং সেটা আরও বেশি মাত্রায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে দফায় দফায় সভা হয় সচিবালয়ে। ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের সময় ভারী বৃষ্টিপাতে ভূমিধস হতে পারে পাহাড়ি এলাকায়। তবে দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, উপকূলের মানুষের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৪,০০০ আশ্রয়কেন্দ্র, থাকবে ৮০,০০০ স্বেচ্ছাসেবকও। এই ঝড়ের সাথে আমাদের প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় ২৪ ঘন্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে আমাদের পার্বত্য অঞ্চল, পাহাড়ি অঞ্চল ল্যান্ডস্লাইড দেখা যাওয়ার সমূহ সম্ভাবনা। ক্ষয়ক্ষতি এড়াতে যথাসময়ে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে উপকূলবাসীকে আহ্বান জানিয়েছে সরকার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করবে, সেটাই ধর্মনিরপেক্ষতা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনায় দেশকে গড়ে তুলতে বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। এ সময় পার্বত্য এলাকায় শান্তি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। মনিউর রহমানের রিপোর্ট। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় করেন সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সকল ধর্মের উন্নয়নে কাজ করছে তার সরকার। জানান, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বাংলাদেশকে বিপদে নেওয়ার চেষ্টা করেছিল ৭৫-এর খুনিরা। এখানে কোনো ধর্ম বর্ণ বলে কোনো কথা নেই। আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের সার্বিক উন্নয়ন, আর্থিক সামাজিক উন্নয়নের জন্য আমরা কাজ করি। পার্বত্য চট্টগ্রামে প্রায় ২০ বছর একটা অশান্ত পরিবেশ ছিল। আমরা সরকার গঠন করার পরে অতি দ্রুত সেখানে শান্তি ফিরিয়ে আনি এবং ১,৮০০ অস্ত্রধারী আমার হাতে
অস্ত্র সমর্পণ করে এবং তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিই। 64,000 শরণার্থী ফিরিয়ে আনে, তাদেরকে আমরা পুনর্বাসন করে দিই। আমরা চাই যে সেখানেও একটা শান্তিপূর্ণ পরিবেশ সবসময়ের জন্য বজায় থাকে। ভিন্ন ধর্মের মানুষদের নিয়ে চলা বাংলাদেশে ধর্মবর্ণের কোনো বিভেদ নেই বলে জানান প্রধানমন্ত্রী। যে কোনো উৎসবে রয়েছে সকল ধর্মের মানুষের অংশগ্রহণ। আমরা যখন 93 সালে পহেলা বৈশাখ শুধু না, আমরা নতুন শতাব্দীতে পদার্পণ করব, আমরা এটা প্রোগ্রাম নিলাম, জাতীয় কমিটিও করলাম কবি শফি কামালের নেতৃত্বে। খালেদা জিয়া তখন ক্ষমতায়, আমাদের করতে দেবে না, কারণ বাংলা নববর্ষ উদযাপন করা নাকি হিন্দুয়ানি, এরকম মানে অদ্ভুত অদ্ভুত কথা আমাদের শুনতে হতো। প্রচণ্ড বাধা দিল। বাংলাদেশের মানুষ কিন্তু বাধা দিলে বাধা মানে না, যদি সেটা ন্যায়সঙ্গত হয় সেটাই করে। কারণ এই একটা উৎসব, এখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেই আমরা করি, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই ধর্ম অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে গড়ে তোলা। এখানে অনেকেই আবার চেষ্টা করে বাংলাদেশে ভিন্ন পথে নিতে, কিন্তু সেটা নিতে পারবে না। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশকে অস্ত্র চোরাচালানের আন্তর্জাতিক রুট হিসেবে ব্যবহার বন্ধ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী গুলিস্তানে 10তলা বঙ্গবাজার পাইকারি মার্কেট সহ 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় ঢাকায় কোনো বস্তি থাকবে না, দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে বলে উল্লেখ করেন সরকার প্রধান। আপেল মাহমুদের রিপোর্ট। 2023 সালের 4 এপ্রিল তৃতীয়বারের মতো ভয়াবহ আগুনে পুড়ে যায় রাজধানীর বঙ্গবাজার মার্কেট। ক্ষতিগ্রস্ত 2,961 জন ব্যবসায়ীকে পুনর্বাসনে 10তলা মার্কেট নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বেঁচে থাকার অবলম্বন হবে এ মার্কেট। রাজধানী ঢাকাকে ঘিরে সরকারের পরিকল্পনা তুলে ধরে বিদ্যুৎ পানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি। শুধু বড় লোকরা ফ্ল্যাটে থাকবে সেটা তো হতে পারে না, আবার ওই রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুরও ফ্ল্যাটে থাকবে। আস্তে আস্তে আমরা ঢাকায় কোনো বস্তি, ওই কাঁচা বস্তি, অস্বাস্থ্যকর অসুস্থ পরিবেশ থাকবে না, সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে, সেইভাবে করে দেব। সেই পদক্ষেপও আমরা নিয়েছি। 2 সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতিতে পশু কুরবানি করতে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। একটা পশু যখন জবাই হয়, তার রক্ত, চামড়া, হাড়, এমনকি বর্জ্যগুলিও কিন্তু কাজে লাগে, সেগুলো কিন্তু রিসাইকেল করা যায়। এই যেখানে সেখানে এগুলি না করা, সে বিষয়ে সবাইকে অবশ্যই নজর রাখতে হবে। এ সময় বিএনপির নেতিবাচক রাজনীতি নিয়েও কথা বলেন সরকার প্রধান। জানান, অগ্নিসন্ত্রাস, অস্ত্র চোরা কারবারি ও মানুষ খুন এসব হচ্ছে দলটির ধর্ম। ওই তারিখ যেহেতু অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নিসন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট, সেটা আমরা বন্ধ করেছি। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিত, সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাতে শান্তি আসে, তাদের ওই 7 সিস্টার, সেই ব্যবস্থাটি কিন্তু আওয়ামী লীগ করেছে। অনুষ্ঠানে আরও 3টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি সরণি, ধানমন্ডি লেকে নজরুল সরোবর এবং শাহবাগে শিশুদের বিনোদনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান আধুনিকীকরণ। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে আনোয়ারুল আজিম, আজিজ আহমেদ, বেনজির আহমেদরা দুর্নীতি অপকর্ম করলেও এখন আওয়ামী লীগ তা অস্বীকার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। সাবেক সেনা ও পুলিশ প্রধানের বিরুদ্ধে দুর্নীতি, বিদেশে অঢেল সম্পদ গড়ে তোলার অভিযোগ এলেও সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না বলে দাবি করেন তিনি।
তারা বলেছেন অপরাধীকে শাস্তি পেতেই হবে, নাকি আমরা অপরাধীর পক্ষে দাঁড়াবো না। ওবায়দুল সাহেব, অপরাধী বানাইলো কারা তাদের? আজিজকে অপরাধী করলো কে? আর বেনজিরকে এত অর্থ উপার্জনের জন্য সুযোগ সুবিধা কে দিল, কেন দিল? দুর্নীতি করে কোনো জাতি উন্নতি করতে পারে না, আর উন্নতি করলেও তা টেকসই হয় না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মঈনউদ্দিন আব্দুল্লাহ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, মানি লন্ডারিং এর অভিযোগ দেরিতে আসায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে বেগ পেতে হচ্ছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। জাতীয় প্রেস ক্লাবে দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। এ সময় বক্তারা দেশের বিভিন্ন সেক্টরের দুর্নীতি ও দুদকের করণীয় বিষয়ে কথা বলেন। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতিতে আরো কঠোর হবার পরামর্শ দেন তারা। দুর্নীতি কিন্তু আপনার আমার পক্ষে করা সম্ভব না। যেখানে ক্ষমতা নেই সেখানে দুর্নীতিও নেই। একটা মজার ব্যাপার দেখেন যে বাংলাদেশে ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে দুর্নীতিবাজদের তালিকা বদল হয়ে যায়। এই মিডিয়া রিপোর্টটা নিয়েই যদি দুদক কাজ করে, অনুসন্ধানে দিয়ে দেয় সরাসরি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দুদক দেখবেন যে দুর্নীতিবাজদের অনেক ধরতে পারবে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মঈনউদ্দিন আব্দুল্লাহ বলেন, দুর্নীতি বলতে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের ফোকাস করা হয়। এই সুযোগে অন্য পেশার মানুষও দুর্নীতি করে। মানি লন্ডারিং এর বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নজর এড়িয়ে কিভাবে টাকা পাচার হয়, যেখানে $10,000 নিতে হলে তাদের অনুমতি লাগে। বাংলাদেশ ব্যাংকে আপনি জানতো একটা টাকা পাঠানোর জন্য, আপনার চিকিৎসার জন্য $10,000 নিয়ে জানতো, বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া পারবেন? তো এগুলি যায় কিভাবে? এই যে মন্দ লোন যে হয়, ব্যাড লোন যেগুলি হয়, বাংলাদেশ ব্যাংকের বা বিভিন্ন দপ্তরের অডিটিং সিস্টেম আছে না, তারা তো অডিট করে, যেগুলি লোন দেওয়া হয় অডিট করে। কোথাও আসে যখন খেলাপি হয়ে যায় তখন জানা যায়। দুর্নীতিগ্রস্ত জাতি কখনো উন্নতি করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতি রেখে দেশের উন্নয়ন করা সম্ভব না, এবং উন্নয়ন হলেও এটা টেকসই হবে না। দুর্নীতি প্রতিরোধে প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা দিতে হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নৃত্যশিল্পীরা যথার্থ মূল্যায়ন পায় না বলে মন্তব্য করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তিনি বলেন, দেশে গানের শিল্পীরা যেভাবে মূল্যায়ন পায়, নৃত্যশিল্পীরা তা পায় না। সংশ্লিষ্ট সকলকে এ ধরনের বৈষম্য দূর করার আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান। এফডিসিতে এটিএন বাংলার স্টুডিওতে নৃত্যশিল্পী বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে 7 দিনব্যাপী রবীন্দ্র নৃত্য কর্মশালার শেষ দিনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মাহফুজুর রহমান। গানের শিল্পীরা যখন পারফর্ম করে তাদের অনেক বেশি টাকা দেওয়া হয়, তারা টাকা ডিমান্ড করে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নৃত্যশিল্পীদের বেলায় এটা কিন্তু হয়ে ওঠে না। এটার কারণটা আমি এখনো খুঁজে পাই না যে কেন। কারণ নৃত্যশিল্পীরা প্রতিটা ক্ষেত্রে গানের সঙ্গে কিন্তু তারাও পারফর্ম করে। আমরা চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সব শিল্পীরা উঠে আসুক, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের শিল্পী দরকার। চলমান অর্থনৈতিক সংকটে আসছে বাজেটে ঋণের ফাঁদ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। তার মতে, আর্থিক নীতি পরিবর্তন না হলে সংকট আরও বাড়বে। ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় দুর্নীতি ও অপচয় কমিয়ে বাজেট বাস্তবায়নের হার বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেট বাস্তবায়নে এখনও বড় বাধা দুর্নীতি। শারফুল আলমের রিপোর্ট। প্রবাসী আয় কমছে, বাড়ছে না রপ্তানির পরিমাণও। অন্যদিকে বাড়তি ডলারের দর, দেশি বিদেশি ঋণ পরিশোধের ব্যয়ও বাড়ছে সরকারের, যার প্রভাব পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। এমন পরিস্থিতিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের বিষয় নির্ধারণ করা হয় অর্থনৈতিক সুরক্ষায় বাজেটের কৌশল।
বিষয়ের পক্ষ বিপক্ষে বিতর্কিকরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। আমদানি এবং রপ্তানি ব্যয়ের যে একটা ঘাটতি, সেই ঘাটতিটা প্রায় $5 বিলিয়ন মতো। আগামী বাজেটে কোন প্রধান কৌশল অর্থনীতিকে সুরক্ষিত করবে, একটি মাত্র প্রধান কৌশল দেখিয়ে দিতে পারেন। বিতর্ক প্রতিযোগিতা শেষে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কতিপয় দুর্নীতিবাজরা অর্থ পাচার করছে, তাদের কারণেই দেশের আর্থিক অবস্থা পিছিয়ে যাচ্ছে। অর্থনীতি শক্তিশালী করতে আসছে বাজেটে প্রবাসী আয়ে 5 ভাগ প্রণোদনা সুবিধা দেয়া সহ 10 দফা সুপারিশ করেন তিনি। আর্থিক খাতের যদি বর্তমান যে রক্তক্ষরণ হচ্ছে, সেই রক্তক্ষরণকে যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু আমরা রাজস্ব আয় বৃদ্ধি করি, প্রবাসী আয় বৃদ্ধি করি, রপ্তানি আয় বৃদ্ধি করি হলেও আমরা কিন্তু আমাদের এই যে আর্থিক খাতের সুরক্ষা, বাজারের বাস্তবায়ন, সেটি আমরা কোনোভাবেই করতে পারবো না। যারা ঋণ খেলাপি, কর খেলাপি, যারা বিল খেলাপি, যারা দেশের টাকা লুট করে বিদেশে নিয়ে গেছে, তাদেরকে যদি আমরা দৃশ্যমানভাবে শাস্তি প্রদান করতে না পারি, তাহলে কিন্তু আমরা রাজস্ব আয় বৃদ্ধি বলি, অর্থনৈতিক সক্ষমতার কথা যত কথাই বলি, আমরা কোনো সক্ষমতা দিয়েই কিন্তু আমরা আমাদের অর্থনীতিকে আমরা শক্তিশালী করতে পারবো না। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, অর্থনৈতিক অস্থিরতার মধ্যে কর আহরণে কৌশলী হতে হবে, অগ্রাধিকার ভিত্তিতে বিদেশি ঋণ পরিশোধও দিতে হবে বিশেষ গুরুত্ব। সরকারের সেই ঋণের নির্ভরতা বাড়ছে এবং এই প্রবণতা চলতে থাকলে এটা শুধু বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে না, বাজেট ব্যবস্থাপনার ক্ষেত্রেও এক ধরনের ঋণের ফান্ড তৈরি করে। বৈদেশিক ঋণের বোঝা আন্তর্জাতিক মানদণ্ডে বলা হচ্ছে যে এখনো আশঙ্কাজনক নয়, এই বোঝা আশঙ্কাজনকভাবে বাড়ছে, কাজে সতর্ক হতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় বরিশাল বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় ইডেন মহিলা কলেজ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশে 3.5 কোটি মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত। গর্ভবতী নারীরা এ রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে, যার প্রভাব পড়ে অনাগত সন্তানের উপর। নীরব ঘাতক এ রোগ প্রতিকারে প্রাতিষ্ঠানিক চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। গলার এই গ্রন্থি শরীরে থাইরয়েড হরমোনের প্রধান উৎস, যার ফলে ভালো থাকে শরীরের গুরুত্বপূর্ণ অংশের কর্মক্ষমতা। তবে হরমোন নিয়ন্ত্রণ হয়ে পড়লে দেখা দেয় শরীরে নানা জটিলতা। একটা পেশেন্ট হঠাৎ করে দেখলেন মোটা হয়ে গেছে, তার স্মরণ শক্তি কমে যাচ্ছে, সে খুব স্লো হয়ে গেল, এছাড়া তার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, এরকম নানান কোলেস্টেরল লেভেল বেড়ে যাচ্ছে, রেনাল ফাংশন মানে কিডনি ভালো করে কাজ করছে না, এগুলো কিন্তু সব থাইরয়েড ফাংশন কমে গেছে। তার থাইরয়েডের যে থেকে রসটা বের হওয়ার কথা ছিল সেটা বের হতে পারছে না। আরেকটা হচ্ছে হাইপার, অতিরিক্ত বের হচ্ছে। তখন হবে কি, এগুলো ঠিক উল্টা হবে। এটা কিন্তু সম্পূর্ণ চিকিৎসাযোগ্য, এটা কন্ট্রোলে রাখতে হয়। যেমন ডায়াবেটিস সাধারণত একবার হলে এটা সারে না, কারো কারো হয়তো সারে, কিন্তু বেশিরভাগ সময় সারা জীবনে অনেক ওষুধ খেতে হয়। পুরুষদের তুলনায় এ রোগে আক্রান্তের হার বেশি গর্ভবতী নারীদের, যার প্রভাবে শারীরিক নানা সমস্যা দেখা দেয় অনাগত সন্তানের উপর। এ রোগের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। গলার সামনে একটা গ্ল্যান্ড থাকে, এটা কার্যকর না থাকলে তখন এই রোগগুলো হয়, এবং থাইরয়েড রোগ হলে বাচ্চার বুদ্ধি কম হয়, মেনস্ট্রুয়েশনের প্রবলেম হয়, প্রেগনেন্সির প্রবলেম হয়, অনেক সমস্যা রয়েছে। তো বাংলাদেশে বেশিরভাগ মানুষই আসলে জানে না যে থাইরয়েড রোগে ভুগছে। বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এই রোগ প্রতিকারে গবেষণার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আগামীকাল থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া, চলবে 11 জুন পর্যন্ত। ভর্তি প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। সর্বনিম্ন 5টি ও সর্বোচ্চ 10টি কলেজে পছন্দক্রম দিতে পারবে একজন শিক্ষার্থী। ভর্তি ফি পরিশোধ করতে হবে বিকাশে। প্রতিবারের মতো একাদশ শ্রেণীর ভর্তি ফি পেমেন্ট করুন বিকাশ পেমেন্টের মাধ্যমে। মিজান শাহজাহানের রিপোর্ট। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর এবার ভর্তি যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছে পাশ করা শিক্ষার্থীরা। সবার লক্ষ্য ভালো কলেজ। সনাতন পদ্ধতিতে এক এক কলেজের জন্য আলাদা আবেদন ফর্ম জমা দিতে হতো। ডিজিটাল বাংলাদেশে বিড়ম্বনা কমেছে। সর্বনিম্ন 5টি ও সর্বোচ্চ 10টি কলেজের পছন্দ দিয়ে আজ দিবাগত রাত 12টা 1 মিনিট থেকে অনলাইনে আবেদন করতে পারবে ভর্তি প্রার্থীরা।
যে প্রতিষ্ঠানে আমাদের জন্য নির্ধারিত হয় ফলাফল আসে, আমরা ওইখানেই শিক্ষার্থীকে ভর্তি করাইবো এবং শিক্ষার্থী যেন ভালোভাবে লেখাপড়া করে এবং পরিবেশটা যেন ভালো থাকে, একটি ভালো রেজাল্ট যেন তারা এরকম ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিকে করতে পারে, যা পরবর্তীতে ভার্সিটি লেভেলে গ্রাজুয়েশনের জন্য তাদের জন্য সহায়ক হবে। আবেদনের টাকা জমা দেওয়ার জন্য কলেজের কাউন্টার কিংবা ব্যাংকে লম্বা লাইনে দাঁড়াতে হবে না। বিকাশের মাধ্যমে 150 টাকা জমা দিয়ে সহজেই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবে শিক্ষার্থীরা। অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কথা উঠেছিল যে এক এক শিক্ষা প্রতিষ্ঠান এক এক প্রার্থীর কাছ থেকে ভর্তির ফর্ম বিক্রি করে এক এক ধরনের অ্যামাউন্ট তারা সংগ্রহ করতেন। আমি জানি না এর সত্যতা কি, তবে আলোচনায় এসেছেন। তবে এখন যে অনলাইন সিস্টেম, সে অনলাইন সিস্টেমে সকল শিক্ষার্থীদের সমান অধিকার প্রতিষ্ঠিত করেছেন। তবে অন্যবারের মতো এবারও নটরডেম কলেজ ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করবে তাদের নিজস্ব নীতি অনুযায়ী। নটরডেম কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আজ দিবাগত রাত 12:01 থেকে, চলবে 30 মে বিকেল 5টা পর্যন্ত। এখানে যারা আবেদন করবেন তাদেরকে আবেদন করতে হবে নটরডেম কলেজের নিজস্ব অনলাইনে এবং এর জন্য আবেদন ফি বাবদ পরিশোধ করতে হবে বিকাশের মাধ্যমে 400 টাকা। অন্যান্য কলেজে ভর্তি পরীক্ষা না হলেও নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার মাধ্যমেই নির্বাচিত করা হবে চূড়ান্ত ভর্তি প্রার্থীদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে শেষ টি-20 ম্যাচে 105 রানের টার্গেট দিল যুক্তরাষ্ট্র। এর আগে হিউস্টন প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টসে হেরে ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয় স্বাগতিক যুক্তরাষ্ট্রের ব্যাটাররা। 5 ওভারেই দলের স্কোরে যোগ করে তারা 46 রান। অবশ্য 15 বলে 27 রান করা আন্দ্রিয়াস গাউসকে বিদায় করেন সাকিব আল হাসান। পরের ওভারে সায়ান জাহাঙ্গীরকে সাজঘরে ফেরত পাঠান মুস্তাফিজ। 46 রানে 2 উইকেট হারানোর পর রানের গতি কমে যায় যুক্তরাষ্ট্রের। দেখে শুনে খেলতে থাকে তারা। মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে 9 উইকেটে 104 রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। মুস্তাফিজ 4 ওভারে 10 রান দিয়ে 6 উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রের ইনিংসে ধস নামান। সিরিজের প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ ইতোমধ্যেই নিজেদের করে নিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে এবং হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। গভীর নিম্নচাপটি রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রিমালে। উপকূলে আঘাত হানতে পারে কাল। পায়রা ও মংলার সমুদ্র বন্দরের 7, কক্সবাজার ও চট্টগ্রামে 6 নম্বর বিপদ সংকেত। অসাম্প্রদায়িক চেতনায় দেশকে গড়ে তুলতে বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। পার্বত্য এলাকায় শান্তি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ। মানি লন্ডারিং এর অভিযোগ দেরিতে আসায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বেগ পেতে হচ্ছে, বললেন দুদক চেয়ারম্যান। এবং এবারের বাজেটে ঋণের ফাঁদ তৈরি হতে পারে, আশঙ্কা অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদের। অপচয় কমানোর পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।